শুরু করে দেই নেক্সট আলোচনা। মোটামুটি ডেটা টাইপ কি জিনিস এটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে আলোচনা হয়েছে এবং ডেটা টাইপের একটা মানে উল্লেখযোগ্য ইয়ে হচ্ছে যে কনভার্সন জিনিসটা আসলে বোঝা, কনভার্সন কিভাবে কাজ করে, ডেটা কনভার্সন। এবং আমরা যেটা জানলাম যে যদি এক্সপ্লিসিট কনভার্সন আমাদের করতে হয় তাহলে কনভার্ট ডট টু ইন বা ইন ডট পার্স বা যেইখানে আমরা যেই টাইপে কনভার্ট করতে চাই সেই টাইপের ভ্যালুতে আমাদের নিয়ে আসতে হবে। এটাই এক্সপ্রেশন জিনিসটা আসলে কি, এই কথাটা আপনারা শুনছেন এক্সপ্রেশন, তাই না? তো এক্সপ্রেশন মানে আসলে কি বুঝে বলেন? আচ্ছা ভাই, কাস্ট আর এক্সপ্লিসিট কনভার্সন দুটোর পার্থক্যটা কি? যে বললাম কাস্ট আসলে কম্পাটিবল টাইপের ক্ষেত্রে কাজ করে, আর এক্সপ্লিসিট কনভার্সন আপনার সব ক্ষেত্রেই কাজ করবে, ওকে, কিন্তু কাস্ট আবার সব ক্ষেত্রে কাজ করবে না। কম্পাটিবলের ক্ষেত্রে শুধুমাত্র এটা কাজ করবে। কম্পাটিবল বলতে ইন্টিজার টু লং, লং টু ইন্টিজার, এসবের ক্ষেত্রে আপনি এক্সপ্লিসিটলি কাস্টিং করে দিলে এটাও তো এক্সপ্লিসিট কনভার্সন, বাট আপনি কাস্টিং করে দিয়েও এই কাজটা করতে পারেন। পার্থক্যটা আসলে এখানে। সো এক্সপ্রেশন বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে অপারেটর এবং অপারেন্ডের সমন্বয়ে যে কোনো কিছু হচ্ছে একটা এক্সপ্রেশন। অর্থাৎ একটা এক্সপ্রেশন হচ্ছে একটা সিকোয়েন্স অফ অপারেটর এবং অপারেন্ড। তার মানে অপারেটর বলতে কি বোঝায় আর অপারেন্ড বলতে কি বোঝায়? যেটা অপারেশন চালায় সেটা অপারেটর। অপারেশন কে চালায় স্পেসিফিক কথা বলেন। ফর ফর এক্সাম্পল যেমন প্লাস মাইনাস, তাই না? লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, এগুলো আসলে এক একটা অপারেটর। এবং অপারেটর যখন আমি দিচ্ছি তখন আসলে সে কি কি ডাটা নিয়ে অপারেট করতেছে সেটা আসলে অপারেন্ড। তার মানে প্লাসের ক্ষেত্রে কি দুই পাশে অপারেন্ড থাকতেছে, ডাটা থাকতেছে। এ প্লাস বি মানে কি এ এবং বি এর এগেইনস্টে প্লাস হচ্ছে, তাই না? লজিক্যাল এন্ড মানে কি যে দুইটা তার পাশে দুই পাশে হচ্ছে দুই ধরনের অপারেন্ড থাকবে। এখন ওই অপারেন্ডের ভিতরে আবার অপারেটর থাকতে পারে। তার মানে একটা এক্সপ্রেশনের ভিতরে অনেকগুলো এক্সপ্রেশন থাকতে পারে, এটা তো জানেন। যেমন a is greater than b and a is less than a is less than c, এরকম যদি হয় তাহলে ওইটাও তো আসলে and যে লজিক্যাল and আমি যেটা বলতেছি সেটাও তো আসলে একটা অপারেটর। তার দুই পাশে অপারেন্ড ইউজ হয়েছে, আবার ওই অপারেন্ডের ভিতরেও কি অপারেটর আছে এবং অপারেন্ড আছে। সো এইটা আসলে টোটালি একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে। যেমন এক্সপ্রেশন অনেক ধরনের হয়, যেমন বুলিয়ান এক্সপ্রেশন, ইফ এর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি বুলিয়ান এক্সপ্রেশন। এর ভিতরে আপনি যত কমপ্লেক্স লেভেলে এক্সপ্রেশন লেখেন না কেন আলটিমেটলি রেজাল্ট হতে হবে ট্রু অথবা ফলস। এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট, এই কারণে এটাকে বলা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। এখানে জাস্ট অপারেটরের এক্সাম্পল দেখানো হয়েছে, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, এগুলো আপনারা অলরেডি জানেন। এগুলো নতুন করে আলোচনার কিছু নাই, আমি জাস্ট স্কিপ করতেছি। একটা জিনিস আলোচনা হয় না, সেটা হচ্ছে কন্টিনিউ ব্রেক। কন্টিনিউ ব্রেক জিনিসটা কি, এটা কি আপনারা জানেন কিনা? জি ভাই, কন্টিনিউ কি? কন্টিনিউ হচ্ছে কি একটা যত পর্যন্ত ফলস না হতে থাকবে। কন্টিনিউ হচ্ছে কি এটা তো while loop for loop এর কথা কোন বলতেছেন। লুপের ভিতরে যদি থাকে হ্যাঁ। তাহলে যদি কি যেই কন্ডিশনের জন্য কন্টিনিউটা থাকবে সেই কন্ডিশনের জন্য ওই স্টেটমেন্টগুলো স্কিপ করবে, শুধু ওইটার জন্যই ওই লুপের ক্ষেত্রে স্কিপ করবে। কিন্তু ব্রেক যদি আমি দিই তাহলে ওই লুপ থেকেই পুরো বের হয়ে যাবে, আর কোনো কিছুই রান। কন্টিনিউর ক্ষেত্রে কি কন্ডিশন মাস্ট কিনা? কন্টিনিউর ক্ষেত্রে কন্ডিশন আমি কন্টিনিউ যে কোনো জায়গায় তো লিখতে পারি, তাই না? সো আর কারো কাছে কোনো এক্সপ্লেনেশন আছে কিনা কন্টিনিউ ব্যাপারটা? জাস্ট ওটা নিচে যে স্পেসিফিক স্টেটমেন্টগুলো ওটা স্কিপ করে আবার লুপে ইটারেট করবে, এটা হচ্ছে কন্টিনিউ। ওকে, সো মোটামুটি আপনারা মানে এই জিনিসটা জানেন। তারপর আমি একটু বলি। সো মানে কথা যেটা আসছে কন্টিনিউ সাধারণত লুপের ক্ষেত্রেই আসে, তাই না? বা যে কোনো ধরনের ইটারেশনের ক্ষেত্রে আসে। তো আমি যদি বলি আমি একটা ফর লিখতেছি এবং ফরের ভিতরে ওই তিনটা পার্ট আছে, এখানে অনেকগুলো কোড আছে, লাইন। কোন একটা এরিয়া আমি ইফ লিখছি, এখানে সাম কাইন্ড অফ কন্ডিশন আছে এবং তার ভিতরে আমি লিখছি কন্টিনিউ। দেন তারপরে আরো কিছু কোড আছে, রাইট? জি। তাহলে সে যেভাবে এটা ফর লুপ না হয়ে হোয়াইলও হতে পারতো। এটা কি হতে পারতো? আমাদের কনসার্ন আসলে বডি পার্টে কিভাবে অপারেট করতেছে সেটা নিয়ে। যখন লুপ
ফর লুপের ভিতরে আমি আসি, এই কোড লাইনটা এক্সিকিউট হয়েছে, এটা এক্সিকিউট হয়েছে, এটা এক্সিকিউট হয়েছে, সে এখানে আসছে, এক্সিকিউশন লাইন এখানে আসছে। আসার পরে সে দেখতেছে কন্ডিশন ট্রু কিনা, যদি ট্রু হয় তাহলে সে কি করবে, কন্টিনিউ করতেছে। সো কন্টিনিউ করা বলতে আসলে কি বোঝায়? কন্টিনিউ করা বলতে আসলে বোঝায় এটা আবার এখানে চলে আসবে এবং নরমাল যে পরের যেই মেকানিজম, অর্থাৎ আবার সে ইমপ্লিমেন্ট করুক, আবার কন্ডিশন চেক করুক, আবার সে কোড এক্সিকিউট করুক। অর্থাৎ নরমাল যেটা করার কথা ফর লুপের কাছে এখান থেকে ব্যাক করে যে কাজটা করার কথা, সেটা আমি কি করতেছি, আরেকটু আগায় নিয়ে আসতেছি আমার ওই সিচুয়েশনে। সো কন্টিনিউ ইজ এ বাইপাস ওয়ে টু গো ব্যাক টু দ্য লুপ। এটা একটা বাইপাস রোড তৈরি করছি না, এটা একটা বাইপাস তৈরি করছি যে আমি যাতে আবার ফরের কাছে ব্যাক করতে পারি। সো এইটা আলটিমেটলি ওই কাজটাই করতেছে। এবং আমি যদি বলি int i equal to 0, i is less than 10, i plus plus, তো ধরেন প্রথমবার i এর ভ্যালু 0, সেই পর্যন্ত আসলে দেখলো যে না কন্ডিশন ট্রু না, সে পরের লাইনগুলো এক্সিকিউট করে বের হয়ে আসলো, এখানে আসলো। তাহলে এখন i এর ভ্যালু কত, ইনক্রিমেন্ট হয়ে কত হইছে 1। 1 এর বেলায় সে এখানে আসলো এবং দেখলো না এই ইফটা আসলে সত্যি ট্রু হইছে। কন্টিনিউ করে সে যখন আবার বাইপাস রোড ধরে আসবে, তাহলে এখানে আবার i এর ভ্যালু কি, 2 হবে। স্বাভাবিক নিয়মে 2 হবে। আবার সে চেক করবে কন্ডিশন ঠিক আছে কিনা, আবার সে লুপে ঢুকবে। এটা হচ্ছে কন্টিনিউ। ওকে, ব্রেক কি করে? লুপ থেকে কন্ডিশন বেরিয়ে ট্রু আসবে। এর স্কোপ থেকে বেরিয়ে আমি যদি ব্রেক দেই পুরো লুপ থেকে বেরিয়ে তাহলে সে হচ্ছে আর এই লুপটাই কন্টিনিউ করবে না, এই লুপটা থেকে বের হয়ে এসে এই লাইনের পরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো রান করা শুরু করবে। প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে ব্যাপারটা কিন্তু এমন না, জাস্ট ওই লুপটা থেকে সে বের হয়ে আসবে এবং এর পরে যে লাইনগুলো আছে সেগুলো সে এক্সিকিউট করা শুরু করবে নরমাল ফ্লোতে। ফাইন, এখন যদি এমন হয় এই ফরটা আর একটা লুপের ভিতরে আছে, শুধুমাত্র ওই ভিতরে exam for থেকে loop বের থেকে হয়ে বেরিয়ে আসবে। আসবে। তাহলে যেটা হবে ব্রেক হচ্ছে যেই ফরের ভিতরে আছে সেই ফর থেকে বের হয়ে এসে সে আগের আগের যে ফর আছে সেই ফরটা আবার কন্টিনিউ করতে থাকে। বুঝা যাচ্ছে কি? আপাতত উইন্ডোজ ফর্মের দিকে যাচ্ছি না, কারণ ওইগুলো নিয়ে আমাদের নেক্সট আলোচনা আছে। সো মোটামুটি আমি কভার করছি এখানে যেগুলো আছে, আমি সামনের দিকে আগাচ্ছি। সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে মেথড, ওকে, অর ফাংশন। আপনার ফাংশন ঠিক আছে, বাট সি শার্পে ফাংশন বলে কিছু নাই। সেটা ফাংশনাল প্রোগ্রামিং অ্যানাদার পার্ট, বাট সি শার্পে ফাংশন বলে কিছু নাই। সি শার্পে যে জিনিসগুলো ইউজ করে সেগুলোকে বলা হয় মেথড। বিকজ সি শার্প যেটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সবকিছু ক্লাসের ভিতরে লিখতে হয়। ক্লাসের ভিতরে আপনি যেটাই লিখবেন সেটাকে বলা হয় একটা মেথড। ওকে, মেথড এবং ফাংশনের ভিতরে তেমন আপনাদের ওই যেটা শিখে আসছেন ফাংশনাল লেভেলে তেমন কোনো পার্থক্য নাই, বাট নামে পার্থক্য আছে। ক্লাসের ভিতরে যেই ফাংশনটা লেখা সেটাকে বলা একটা মেথড। ওকে, সো আমরা যদি এখন বলি, মনে আছে কিনা আমাদের ক্যালকুলেটরের ক্ষেত্রে, ক্যালকুলেটর ভুলে যাই, ধরেন আমি বললাম এবং এই দুইটা নামের এগেইনস্টে আমি একটা ফুল নেম চাচ্ছি। ওকে, ফুল নেমটা আমি যদি বলি যে আমি এখানে যদি লিখতে চাই যে স্ট্রিং ফুল নেম ইকুয়াল টু ফার্স্ট নেম প্লাস একটা স্পেস দিলাম, দেন লাস্ট নেম, তাই না? এটাই তো আমি চাচ্ছি ফুল নেম হিসেবে। ঠিক এই অপারেশনটা আমি যে কোনো নাম পাঠাবো, সে আমাকে ফুল নেম দিবে। এই ধরনের যদি আমরা কোনো মেথড লিখি, তাহলে আমরা আসি মেথড ডেফিনেশনে।
সো মেথডের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তার একটা রিটার্ন টাইপ থাকবে। রিটার্ন টাইপ মানে কি, আসলে সে কি, তার কাছ থেকে আমি কি পাবো আলটিমেটলি। সো স্ট্রিং দিলাম, দেন তারপরে থাকে মেথডের আসলে একটা নাম থাকে, যেমন আমাদের এইটার ক্ষেত্রে নাম হচ্ছে গেট ফুল নেম। দেন তার ভিতরে কি পাঠাবেন, প্যারামিটার, তাই না? কি কি পাঠাচ্ছেন অ্যাজ ইনপুট? সো স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং লাস্ট নেম, গেল। দেন বডির ভিতরে কি থাকবে, এই যে প্যারামিটারগুলো আসছে এগুলো নিয়ে আসলে সে কি করবে সেই, অথবা আপনার মেথড আপনি কেন লিখছেন সেই ডেফিনিশনগুলো এটার ভিতরে এড়িয়ে থাকবে। সো আমি লিখতেছি এখানেই স্ট্রিং ফুল নেম ইকুয়াল টু ফার্স্ট নেম প্লাস ওই যে এই কথাটাই, সরি ওকে। দেন আলটিমেটলি আসলে আমি এখানে আসলে কি করতেছি, এখানে যেটা লিখতেছি এটা আসলে কি, এটা মেথড, রাইট? এই মেথডটা কি আসলে আমি এখন ইউজ করছি কোথাও? তাহলে আমি এখন কি মোডে আছি, ডেফিনেশন মোডে। মেথডটা কিভাবে কাজ করবে, সে তার ভিতরে ইনপুট হিসেবে কি কি নিবে, এই জিনিসগুলো জাস্ট আমি এখানে ডিফাইন করে দিচ্ছি। আমি এখন ডেফিনেশন মোডে আছি। দেন আমার ডিফাইন করা শেষ হলে আলটিমেটলি আমি তার ভিতরে কোনো না কোনো অপারেশন চালাচ্ছি, যে কি কি কাজ সে করবে সেই কাজগুলো আমি এখানে লিখে ফেলছি। দেন আলটিমেটলি সে যেটা রিটার্ন করবে আমি সেটা তো চাচ্ছি কি ফুল নেম হিসেবে চাচ্ছি। দেন এইখানে তো আর আসলে আমার সেটা লেখা লাগতেছে না, এখানে তাহলে আমি কি করব, মেথডটাকে আমি কল করব এবং তার কাছে আমি রিয়েল যে ডাটা আছে সেই ডাটাটা পাঠিয়ে দিচ্ছি। এখন এখানে কি ছিল, ভেরিয়েবল, রাইট? ফার্স্ট নেম কি একটা ভেরিয়েবল হিসেবে কাজ করতেছিল, যে আমার কাছে ডাটা আসবে বাইরে থেকে অ্যাজ এ প্যারামিটার। দেন তার কাছে আমি যে ডাটাগুলো চাই এখন কি আমার কাছে এটা ডাটা লেভেলে আছে, সো ডাটাগুলো আমি তার কাছে পাঠিয়ে দিচ্ছি। সে একটা ছোটখাটো এরর দিচ্ছে, এখানে আমাকে ফর রিজন স্ট্যাটিক কথাটা লিখতে হবে। কেন লিখতে হবে সেটা আমি পরে আপনাদের মানে আপাতত ইগনোর করেন, স্ট্যাটিক কেন লিখলাম, ওকে? জাস্ট আপনারা কনসেন্ট্রেট করেন এইটুকুতে। আসলে একটা মেথডের ক্ষেত্রে তার রিটার্ন টাইপ থাকে এবং তার প্যারামিটার থাকে, কিন্তু অলওয়েজ যে প্যারামিটার থাকতে হবে এমন কোনো কথা নাই, প্যারামিটার নাও থাকতে পারে। ফাংশনটা যদি মেইন ফাংশনের আগে ডিফাইন করা হতো সেক্ষেত্রে তো আর স্ট্যাটিক লেখার দরকার পড়তো না। বলেন, ফাংশনটা যদি মেইন ফাংশনের আগে ডিফাইন করা হতো আগে ডিফাইন করা হলে আগে পরে কোনো ইস্যু নাই এখানে, সেক্ষেত্রে স্ট্যাটিক স্ট্যাটিক এখানে লিখতেই হবে। মানে কেন লিখতে হবে সেটা আমরা পরে যাচ্ছি, বাট আপাতত ইগনোর করেন স্ট্যাটিক কেন লিখলাম, ওকে? সো বুঝতে পারতেছেন কিনা মেথড কিভাবে কাজ করে সেটা বুঝতে পারতেছেন কিনা? এইগুলো আপনারা অলরেডি জানেন, কিন্তু আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যারামিটার এন্ড আর্গুমেন্ট? প্যারামিটার হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে প্যারামিটারের ভ্যালুটা। ওকে, আর্গুমেন্ট হচ্ছে প্যারামিটারের ভ্যালু। প্যারামিটার যেমন ফার্স্ট নাম নেমটা দিছি এটা একটা প্যারামিটার। কোন ফার্স্ট নেম, এটা স্যার যেটা আর পার্ট এটা? সেটা আর্গুমেন্ট আর যেটা লেক্স সেটা এক্স্যাক্টলি। অর্থাৎ মানে এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে ভুল করে, প্যারামিটার আর আর্গুমেন্টের পার্থক্যটা। ইভেন অনেকে প্যারামিটারকে আর্গুমেন্ট বলে, আর্গুমেন্টকে প্যারামিটার বলে, ঠিক আছে? ইভেন অনেক বইতেও লেখা আছে এইভাবে। দ্য পয়েন্ট ইজ, যখন আপনি একটা মেথড ডিফাইন করতেছেন তখন সে কি কি নিয়ে কাজ করবে সেগুলো হচ্ছে তার প্যারামিটার লিস্ট। আর যখন আপনি রিয়েল ডাটা তাকে পাঠাচ্ছেন সেটা আসলে তার আর্গুমেন্ট। অর্থাৎ যখন আমি এখানে লিখতেছি আসলে সেটা হচ্ছে তার প্যারামিটার, যখন আমি এখান থেকে ডাটাগুলো পাঠিয়ে দিচ্ছি তখন আসলে সেগুলো আর্গুমেন্ট আর ডাটা। আর্গুমেন্ট মানে হচ্ছে ডাটা, আর প্যারামিটার রেঞ্জে সে কি কি কাজ করবে সেই ডাটাগুলো আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে মেথড, একদম বইয়ের ভাষায় যেটা বলে মেথড ইনভোক আর মেথড কল, ওকে? স্যার রিটার্ন টাইপ আর ডাটা টাইপ কি স্যার সেম? রিটার্ন টাইপ আর ডাটা টাইপ সেম, মানে সেম বলতে কি, রিটার্ন টাইপ তো হচ্ছে মানে এই মেথডটা কি রিটার্ন করবে, আর ডাটা টাইপটা একটু আগে আলোচনা করছি, এতগুলো ডাটা টাইপ আছে। কাজ বের জাস্ট নামে কি পার্থক্য নাকি কোনো কাজের কোনো পার্থক্য আছে? মানে রিটার্ন টাইপের ক্ষেত্রে আর আপনার নাম টান তো দিতে হচ্ছে না। এখানে দেখেন সে রিটার্ন টাইপের ক্ষেত্রে জাস্ট জানে যে এই ধরনের ডাটা আমার কাছ থেকে রিটার্ন হবে। এখানে কিন্তু আমি কোনো নাম ইউজ করি না, মানে আপনার কোশ্চেনটাকে আমি বুঝতে পারি না। তাহলে
আবার বলেন, মানে আপনি কি বুঝাতে যাচ্ছেন? মানে হচ্ছে আমরা স্যার মানে মেথডের ক্ষেত্রে রিটার্ন টাইপ ইউজ করি হ্যাঁ আর ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ডাটা টাইপ ইউজ করি। এক্স্যাক্টলি, মানে মেথডের ক্ষেত্রে যে রিটার্ন টাইপটা ইউজ করি সেটা কোনো না কোনো ডাটা টাইপ, তাই না? এখন আমরা যদি পরবর্তী ধাপে আগাই, অর্থাৎ আমাদের যেটা যে জিনিসটা নিয়ে এখন আলোচনা আমরা করি নাই সেটা হচ্ছে যে মেথড নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। ফাইন, তো আমরা একটা ক্যালকুলেটর বানাইছিলাম, মনে আছে কিনা? ইন্টিজার ফার্স্ট নাম্বার আপনারা ওই ক্যালকুলেটর দিয়ে মেথডটা লিখে ফেলেন, তারপর আমি পরের আলোচনা যাচ্ছি। ইউজার ইনপুট ইউজার ইনপুট দিয়ে করেন আগের মতোই।